কল্পা কিন্নর ও স্পিতি সিরিজের আজ দ্বিতীয় পর্ব। চেল সারাহানের পর আজকের প্রথম গন্তব্য ভারতের শেষ গ্রাম চিটকুল। প্রাণোচ্ছল ভাসপা নদীকে বুকে করে আগলে রাখা এক টুকরো মায়া গ্রাম। সে যে কি অপূর্ব অভিজ্ঞতা, নিজের চোখেই দেখো। তারপর চিটকুলকে মনের মণিকোঠায় সযত্নে তুলে রেখে পাড়ি জমাবো কল্পার পথে। এবার কোথায় কোথায় থাকলাম, যাত্রাপথে কি কি দেখলাম, সার্ভিস কেমন পেলাম, খরচ কত হলো, সেসব তথ্য তো থাকছেই। পাশাপাশি তোমাদের শোনাবো অনবদ্য সব যাত্রাপথের গল্প, কিছু সারা জীবন সযত্নে আগলাবার মতো স্মৃতি কুড়োনোর গল্প, মহাদেব দর্শনের গল্প। আমার যে গল্প বলাই কাজ, তাই চলো আর দেরি না করে গল্প গাড়ি ছেড়ে দিই। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ব্লগ। সুপ্রভাত সারাহান থেকে। সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় আসতেই যেন একটা শব্দব্রহ্ম ঝাঁপিয়ে পড়ল। পাখির কুজনের শব্দব্রহ্ম। এত পাখি আছে এখানে, এত পাখি। এখনো সূর্যদেব ওঠেননি, উঠছেন আস্তে আস্তে। উপরের মেঘগুলো লাল হতে শুরু করেছে। আস্তে আস্তে শ্রীখান মহাদেব চোখের সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, সেই শ্রীখান মহাদেবের উপর সূর্যের শুরু পড়বে, কালার চেঞ্জ হবে, সেটা দেখার জন্য বসে আছি। না, আজ আর রঙের খেলা দেখা গেল না, যেরকমটা অনেক ছবিতে দেখেছি। খুব সম্ভবত মেঘ এবং কুয়াশার জন্য। কি আর করার, তবে হতাশ হব না। যা পেলাম, যতটুকু পেলাম, তাই বা কম কি? বেশি মেঘ থাকলে তো শ্রীখণ্ড মহাদেবকেও দেখতে পেতাম না, তাই না? এর চেয়ে ভালো কি হতে পারে? সারাহান এর সকাল ব্রেকফাস্টে বসে আছি, মেসি হ্যাট্রিক করছে। অ্যাজ এ মেসি ফ্যান এর চেয়ে ভালো কিছু হওয়ার নেই। ব্রেকফাস্টে আজ দিয়েছে রুটি, আলুর দম আর ডিম সেদ্ধ। ঘড়ি বলছে 9:25। আমি কেন বলছি আমার ভালো লাগছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে টাইমটা মেনটেন হচ্ছে এখনো পর্যন্ত। জানি না সামনে আর কি হবে ইন ফিউচার, তবে এখনো পর্যন্ত যতটুকু যা হয়েছে আমরা টাইম মেনটেন করতে পেরেছি। প্রত্যেককে ধন্যবাদ তার জন্য। 9:30 বেরোনোর কথা, 9:25 বাজে আমাদের গাড়ি কিন্তু রেডি, স্টার্ট দিয়ে দিয়েছে। চলো যাওয়া যাক। প্রত্যেকবার যখন এরকম অজানার পথে আমার পথ চলা শুরু হয়, ভেতরে ভেতরে যে কি ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে। তবে আজ যেন একটু বেশি কাজ করছে। হয়তো গন্তব্য ভারতের শেষ গ্রাম চিটকুল বলে। অনেক শুনেছি এর কথা, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেখেছি। আজ প্রথমবারের জন্য তাকে ছুঁয়ে দেখব। যাই হোক, তোমরা রাস্তা থেকে চোখ সরিও না কিন্তু। কিভাবে ল্যান্ডস্কেপ পাল্টে পাল্টে যাচ্ছে দেখেছো তো, তাই মিস করা যাবে না একদম। তাছাড়া তোমরাই বলো, রাস্তা যদি এইরকম হয়, থেমে থাকা কার সাধ্য? যাই হোক, ঘড়ি বলছে 10:26, গুগল ম্যাপ বলছে সামনে আরো প্রায় 110 কিলোমিটারের রাস্তা। সময় লাগা উচিত প্রায় 4.5 ঘন্টা। এবার মাঝ রাস্তায় লাঞ্চ আছে, সেখানেও সময় যাবে কিছুটা। তো দেখা যাক চিটকুল আমরা কখন পৌঁছই। আজকে আমাদের গন্তব্য গ্রাম চিটকুল, ভারতের শেষ গ্রাম বলা হয় যাকে। তবে সেই যাত্রাপথেই মাঝে একটা ছোট্ট জায়গায় দাঁড়ালাম, একটা ওয়াটারফলস, খুব সুন্দর ওয়াটারফলস। হ্যাপি ওয়াটারফল দেখে আমরা সবাই হ্যাপি হয়ে গেছি। এবার পরের দ্রষ্টব্যের পালা। ঢুকে গেছি কিন্নর ডিস্ট্রিক্টে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে সেই বিখ্যাত কিন্নর গেট, যেখানে সবাই ছবি তোলে। একটা হ্যাঙ্গিং ক্লিফ রয়েছে, যার ভেতর থেকে রাস্তা চলে গেছে। হাটল ধরেছে পাথরে, কোনোদিন হয়তো এটাও থাকবে না। হাওয়া হচ্ছে হালকা মিষ্টি একটা ঠান্ডা হাওয়া। যেই রোদ থেকে ছায়ায় এলাম, হঠাৎ করে একটা ঠান্ডা ঝাঁপিয়ে পড়লো আর কি।
আহা, আর আকাশটা কি নীল। দারুণ না? হাওয়ায় হালকা হালকা চুল, জ্যাকেট, গেঞ্জি সব উঠছে। ঘড়ি বলছে 11:05। আমরা কিন্নর গেটকে পিছনে ফেলে এগিয়ে চললাম চিটকুলের পথে। একটু আগে ওই যে এক্সাইটমেন্টটার কথা বলছিলাম না চিটকুলকে দেখার, সেটাই পথের শোভাতে যেন আরো 100 গুণে বেড়ে গিয়েছে। মাঝে মাঝে বাঁদিকে নিচে তাকালে ভয় যে একেবারে লাগছে না তা নয়, কিন্তু সেটা নিয়ে ভাবার সময়ই দিচ্ছে না এখানকার ক্রমশ পাল্টে যাওয়া ল্যান্ডস্কেপটা। ভীষণ স্মুথলি এগোচ্ছিলাম আমরা, কিন্তু হঠাৎই ছন্দপতন। আমাদের গাড়ি দাঁড় করাতে বাধ্য হলাম আমরা। সামনে রাস্তা বন্ধ, কাজ চলছে বলছে, কিন্তু দাঁড়িয়ে থাকতে এতটুকু বিরক্ত লাগছে না। তার কারণ এই অ্যাটমসফিয়ার, এখানকার সৌন্দর্য, রোদ প্রচন্ড চড়া, স্কিন পুড়িয়ে দিচ্ছে লিটারেলি, কিন্তু স্টিল এত উপভোগ্য, মানে দৃশ্য সুখ এত বেশি, হাওয়া ঠান্ডা সব মিলিয়ে ফাটাফাটি ফাটাফাটি। বেসিক্যালি বিপজ্জনক একটা পাথর যেটা উপর থেকে পড়ার সম্ভাবনা প্রবল, সেটাকেই এরা সরিয়ে ফেলার চেষ্টা করছে। বলছে যে 12:30টার আগে রাস্তা খুলবে না। তাতে কি, যেখানে টাইম পাস করার জন্য শীতল পাহাড়ি হাওয়ার ধাক্কা রয়েছে, নয়নাভিরাম বাকরুদ্ধকর সব ল্যান্ডস্কেপ আছে, সেখানে মাত্র 1 ঘন্টাটা কোনো ব্যাপার। যাই হোক, ফাইনালি পাথরটা নামলো, আর আমরাও আবার নামলাম পথে। আশা করি এরকম বাধার সম্মুখীন আজ আর হতে হবে না। উফ, দেখছো তোমরা, রাস্তাটা দেখছো, ল্যান্ডস্কেপটা দেখছো। যাত্রাপথের প্রত্যেকটা বাঁক যেন নতুন গল্পের ডালি নিয়ে বসে আছে। এই কারণে, জাস্ট এই কারণে আমার কাছে গন্তব্যের থেকেও এই যাত্রাপথের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা গল্পেরা আমার এত প্রিয়। এরাই আমার কাছে যে কোনো জার্নির মূল চরিত্র। তোমরা যারা আমায় চেনো তারা তো এটা জানোই। যারা প্রথম দেখছো তোমাদের বলি, যদি তোমাদের মনে হয় কি এত রাস্তা দেখাচ্ছে, লেংদি ভিডিও, প্লিজ স্কিপ করে যেও। আর যারা আমার মতোই জার্নি পাগল, প্লিজ থেকে যেও। কথা দিচ্ছি, একটা অনবদ্য সফরের সাক্ষী থাকতে চলেছি আমরা। ঘড়ি বলছে 1:32, আর আমরা এবার দাঁড়িয়েছি আজকের লাঞ্চ করবার উদ্দেশ্যে। এই ক্যাফেতেই লাঞ্চ সারবো আমরা। কি পরিমাণে হাওয়া হচ্ছে দেখেছো? চতুর্দিক দিয়ে এখন পাহাড় বন্দি আমরা। পাশ দিয়ে বয়ে গেছে এই শতদ্রু নদী, আর এই রকম একটা ফাটাফাটি আবহকে সঙ্গী করে লাঞ্চ করতে বসেছি আমরা সবাই। মেনুতে রয়েছে সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, পাবদা মাছের ঝাল, চাটনি আর পাঁপড়। প্রত্যেকটা পদই ফাটাফাটি হয়েছে। উদরপূর্তি ডান, ব্যাক টু পথ, আর কোথাও থামার নিয়ে আজ। এবার সোজা যাব চিটকুল। আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের এই সম্পূর্ণ স্পিতি ট্যুরের আয়োজক কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এটাই ওদের সাথে আমার প্রথম অভিজ্ঞতা। আজ 3য় দিন। এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতা কিন্তু ভীষণ ভীষণ ভালো। অভিযোগের এতটুকু জায়গা দেয়নি। এই 10 রাত 11 দিনের টোটাল কল্পাকিন্নর ও স্পিতি ট্যুরটা করতে খরচা মাথাপিছু 34,000 টাকা ফর ডাবল শেয়ারিং, এবং ট্রিপল শেয়ারিংয়ে 32,000 টাকা মাথাপিছু। এর মধ্যে ট্রেন ফেয়ার ইনক্লুডেড নয়। নাম্বার দিলাম স্ক্রিনে আর ডিসক্রিপশনে। যারা এরকমই গ্রুপ ট্যুর করতে চাও, যোগাযোগ করে নিও। এবার বলি, এই যে বাঁধটা দেখছো, এটা শতদ্রু নদী আর তার প্রধান উপনদী ভাসপার মিলনস্থলে তৈরি হওয়া করছম বাঁধ।
আর এখানেই তৈরি হয়েছে করছাম ওয়াংটু জলবিদ্যুৎ প্রকল্প। গুগল বলছে এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা 1000 মেগাওয়াট। যাই হোক, শতদ্রু নদীর সঙ্গ ত্যাগ করে এবার ভাসপা নদীকে সঙ্গী করলাম আমরা। আর এই যে দেখো সামনে ভাসপা 2, এটাও কিন্তু একটা জলবিদ্যুৎ প্রকল্প। এর উৎপাদন ক্ষমতা 300 মেগাওয়াট। যখন এরকম পাহাড়ি পথ দিয়ে যাই আর উল্টো দিকের পাহাড়ের ঢালে ঢালে এই রকম বাড়িঘর দেখি, অবাক হই। মনে হয় এই রকম জায়গায় বাড়ি করার কথা মানুষের মাথায় আসতে পারে। আবার কখনো মনে হয়, ইস, এই রকম একটা বাড়ি যদি আমারও থাকতো, কি ভালোই না হতো। এই যে আমরা তুপ্পা ভ্যালিতে ঢুকছি। ঘড়ি বলছে 4:17, গুগল বাবা বলছে ছিটকুল আর মাত্র 26 কিলোমিটার। আহা, দেখছো তোমরা ল্যান্ডস্কেপটা? দেখছো পুরো আগেরকার দিনের সেই ক্যালেন্ডার ল্যান্ডস্কেপ না? এই যে বাজারটা দেখছো, এটা সাংলার বাজার। মেঘেদের দৌলতে আলো পড়ে এসেছে অনেক। হাওয়ায়ও মিষ্টি একটা ঠান্ডার উপস্থিতি টের পাচ্ছি, যা চড়া রোদের সময় গা ঢাকা দিয়েছিল। তো তুমিও একবার চেষ্টা করে দেখো না, স্ক্রিনের ওপারে এখানকার এই শীতল হাওয়াকে অনুভব করতে পারো কিনা একটু। এখন এই যে গ্রামটা পেরোচ্ছি, এটাই চিটকুলের আগের শেষ গ্রাম রকছম। ভালো কথা, সাংলার পর থেকেই কিন্তু বেশিরভাগ জায়গাতেই পাকা রাস্তা উধাও হয়েছে। অর্থাৎ চিটকুল যাওয়ার আগের 20 কিলোমিটার রাস্তা মোটামুটি এইরকমই পাবে। মাঝে মধ্যে 1-2 পশলা বৃষ্টিও পড়ছে। যাই হোক, তোমরা বলো তোমাদের কেমন লাগছে এই জার্নি। অপেক্ষার অবসান, আমরা প্রবেশ করলাম ভারতের শেষ গ্রাম চিটকুলে। ভারতের শেষ গ্রাম কারণ এর পরেই রয়েছে ইন্দো টিবেটান বর্ডার। এই চিটকুলে আমরা আজ থাকবো একটা রিভার ক্যাম্পে। ভেবেই কি ভালো লাগছে, তাই না? চলো দেখাই যাক অভিজ্ঞতা কেমন হয়। ঘড়ি বলছে 6:06। একটা জাদুই জার্নি, ম্যাজিক্যাল জার্নি যাকে বলে, সেই রকম একটা জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম ভারতের শেষ গ্রাম বলা হয় চিটকুলকে। এটা ইন্দো টিবেটান বর্ডারের লাস্ট গ্রাম ইন্ডিয়ার পার্টে। কি অপূর্ব, কি অপূর্ব একটা জায়গা। ভাসপা রিভারের কোলে, ভাসপা নদীর কোলে বলা ভালো। এই চিটকুলের বুক চিরে চলে গেছে ভাসপা নদী, বরফ গলা জলের নদী, একদম লাশ গ্রিন হয়ে রয়েছে চারিদিকে। দূরে পাহাড়ে বরফ ইতিউতি জমে আছে। এই হচ্ছে আমার সামনে সবুজ পাহাড়, কত রকমের সবুজের শেড, কোথাও হলুদের পার্ট বেশি, কোথাও ডিপ ডার্ক সবুজ বেশি। আর ওই যে সবুজের আচ্ছাদনের উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানে বরফ জমে রয়েছে। একে তো লোকেশনটা এত ভালো, তারপর আমাদের যে রিভার সাইড ক্যাম্পটা, সেখানে ঢুকে মন আরও ভালো হয়ে গেল। একটু দেখাই, এটা হচ্ছে ভাসপা রিভার সাইড ক্যাম্প। আমার পড়েছে 102 নম্বর রুম, এই যে। আর এই হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়ার। ঢুকেই একটা কিং সাইজ বেড, প্রিমিয়াম ফিল দিচ্ছে পুরো ঘরটা। আর এইরকম পাইন কাঠের ঘর, পাইন উড দিয়ে ফিনিশ ঘর আমার যে কত ভালো লাগে, এর আগে আমি তোমাদের অনেকবার বলেছি। যাই হোক, এখানে একটা এক্সট্রা বেড দেওয়া, এখানে 2 জন থাকতে পারবে, মোটামুটি 3 জন আরামসে থাকতে পারবে। ওদিকে একটা ফ্লাস্ক রয়েছে দেখতে পাচ্ছি, ওই যে। এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া, 2টো গ্লাস দেওয়া। এইটা হচ্ছে ওয়াশরুম, পুরো পাথর দিয়ে এই টয়লেটটা বানানো, মানে ওয়াশরুমটা পুরো পাথরের
ইন্টেরিয়ার দেখো, পুরো পাথর সিমেন্ট দিয়ে বানানো। আমি এইরকম ওয়াশরুম এর আগে দেখিনি। তো অসাধারণ একটা ফিল, মানে ঢুকেই এত ভালো লাগছে। এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, টাওয়েল রাখার র্যাক রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে। মোট কথা এইরকম একটা জায়গায় যা যা অ্যামিনিটিস থাকা পসিবল এখানে সব রয়েছে। আচ্ছা, এবার এখান থেকে বাইরের ভিউটা একটু দেখাই। এই হচ্ছে বেরিয়ে বাইরের ভিউ, অসাধারণ। হ্যালো, কেমন লাগছে? অপূর্ব লোকেশন না? হিট মানে ঘরে ঢুকে দেখো, ঘরে ঢুকে দেখো। আমি এটা এক্সপেক্ট করিনি, এত ভালোভাবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। মন ভালো হয়ে গেল। জানি না কি বলবো, অনেকক্ষণ হয়ে গেল শুধু এই কন্টিনিউয়াস জলের গান শুনে যাচ্ছি। যতবার এইরকম পাহাড়ি নদীর পাড়ে এসে দাঁড়াই, সব চিন্তা ভাবনাগুলো না কেমন নদীর সাথেই হারিয়ে যায়। নামগুনেস কাজ করে, একটা কিংকর্তব্য বিমূঢ়তা কাজ করে। মনে হয় এটাই তো জীবন কালিদা, আর কি, এই তো চেয়েছিলাম। এরকম সময়, এরকম মুহূর্ত স্মৃতিসিন্ধুকে জমাতেই তো চেয়েছিলাম। আর নিজেকে প্রচণ্ড লাকি মনে হয়। আমি এই যে জীবন কাটাচ্ছি, আমি সত্যিই জানি না এটা গত জন্মের পূর্ণ ফল কিনা। তবে গত জন্মের পূর্ণ ফল হোক না হোক, তোমাদের ভালোবাসা, সাপোর্ট, কৃতিত্ব অনেক অনেক। ঘড়ি বলছে 7:59। এই সবে একটু বেডে পিঠ ছোঁয়ালাম, ধকল যাচ্ছে, ব্যাক পেন হচ্ছে হালকা। যাই হোক, যেটা বলার, বেডে শুয়ে শুয়ে মেসেজ দেখছিলাম, চেক করছিলাম, দেখলাম গ্রুপে মেসেজ দিয়েছে আজ সন্ধ্যায় স্ন্যাক্স হচ্ছে ভেজিটেবল চপ আর কফি, আর রাত্রে ডিনারের সময় রাত 10টা গোবিন্দভোগ চালের পোলাও, কাশ্মীরি আলুর দম, মটন কষা আর চাটনি। মানে আজকে রাত্রেও একটা ফাটাফাটি বেশ জম্পেশ ডিনার হতে চলেছে। রান্না নিয়ে কোনো কথা হবে না, খুব খুব ভালো খাচ্ছি। আর যেটা সবচেয়ে ভালো লাগছে আমার, সেটা হচ্ছে সময়ানুবর্তিতা। প্রত্যেক দিন টাইম একদম মেনটেন হচ্ছে। মানে রাত 10টায় ডিনার মানে 9:59 সব রেডি হয়ে যাচ্ছে। সকাল 7:30টায় ব্রেকফাস্ট মানে 7:25 থেকে লোকজনও চলে আসছে এবং 7:30 থেকে ব্রেকফাস্ট শুরু হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমাদের গ্রুপের সবাইকে একটা বিরাট ধন্যবাদ প্রাপ্য, কারণ গ্রুপের মানুষজন পাংচুয়াল না হলে এজেন্সির পক্ষে সম্ভব হয় না এই পাংচুয়ালিটিটা মেনটেন করা। তো এর জন্য আমার আরও ভালো লাগছে এই ট্রিপটা, কারণ আমি নিজে পাংচুয়াল। দেখি কতদিন এই পাংচুয়ালিটিটা মেনটেন হয়। যা যা হবে, যেমন হবে দেখাতে থাকবো। আপাতত খুব খিদে পেয়েছে, খাবো। এই যে 10টা 7 যথারীতি সবাই খেতে শুরু করে দিয়েছে, আমি 7 মিনিট লেট। হ্যাঁ হ্যাঁ, তাও কেমন লাগছে লোকেশন আর খাওয়া দাওয়া? ব্যাস, মেনুতে কি কি আছে তো অলরেডি জেনেই গেছো। এবার দেখতে কেমন হয়েছে সেটাও একবার দেখে নাও। মোট কথা, এখানকার খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। সুপ্রভাত, ঘড়ি বলছে 7টা। কাল ঘুমিয়েছি, এত টায়ার্ড ছিলাম যে সকালে ঘুম ভাঙেনি, কোনো অ্যালার্মই কাজ করেনি বেসিক্যালি। যাই হোক, চলো, দেরি হলেও হাতে আজকে একটু সময় আছে, আমরা একটু দেরি করে বেরোবো। ব্রেকফাস্ট 8:30 নাগাদ। একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করি জায়গাটা। মেন ছিটকুল গ্রামটা হচ্ছে উপরে একটু, আর আমরা নদীর পাড়ে। ভাসপা রিভার গতকালই তোমরা দেখেছ, অনবদ্য জায়গা। এই হলো আমার সামনের ল্যান্ডস্কেপ, আর ওই যে ব্রিজটা দেখছো ওটাকে পায়ে হেঁটে ক্রস করে ওপারে যাওয়া যাবে। এই দেখো পেছনের ভিউ, আর ওই যে পাহাড়টা
একটা রোদের ছোপ পড়েছে দেখো মেঘের ফাঁক দিয়ে। এই যে জলের গান, পাহাড়ি নদীর কলতান, এটা যে কি রিফ্রেশিং। আর একটা জিনিস দেখাই, এই যে ছোট্ট একটা বরফের জলের ধারা, এটা গিয়ে মূল ভাসপা নদীতে মিশছে। আর বারবার আমার এটাই মনে হয়, এই যে মোমেন্টটাকে দেখছি, এটা কিন্তু আর কোনো দিন আমরা দেখব না। এই যে জলটা এখান থেকে পাস করছে, এই জীবনে ওর সাথে এখানেই শেষ দেখা, আর কোথাও ওর সাথে অ্যাটলিস্ট দেখা হবে না। তো জীবন এটাই শেখায় যে যখন যেখানে আছো, যে মুহূর্তে আছো, সেই মুহূর্তে বাঁচো এবং সেই মুহূর্তটাকে উপভোগ করো, এনজয় করো। আমরা এইটুকুই করতে পারি, বাকিটা আমাদের হাতে নেই। তাই আমাদের এটাই করা উচিত। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এক্সপেকটেশন নিয়ে ঘুরতে আসা একদম যাবে না। তোমরা যারা আমাকে দেখো, আমার গল্প পছন্দ করো, তোমাদের কাছে অনুরোধ, এক্সপেকটেশন নিয়ে ঘুরতে এসো না। তাহলে যে অনুভূতি, যে অভিজ্ঞতা নিয়ে ফিরবে, সেটা অনন্য হবে। সেটা যে কত 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 মাত্রায় তোমাকে আনন্দ দেবে, তুমি অভিভূত হবে বা আক্রুদ্ধ হবে, তুমি নিজেও জানো না। কারণ এক্সপেকটেশন সব নষ্টের মূল আর কি। আমি কোথাও ভেবে গেলাম, আহা এটা এরকম একটা আকাশ পাবো, এরকম একটা রোদ ঝলমলের দিন পাবো, গিয়ে দেখলে মেঘলা, বৃষ্টি হচ্ছে। যারা বৃষ্টি পছন্দ করে তাদের জন্য খুব ভালো, কিন্তু যারা করে না তাদের জন্য তখন তারা আফসোস করবে। তাই এক্সপেকটেশন নিয়ে যেও না। যখন যেখানে যতটুকু পাবে সেটুকুকে উপভোগ করো। যেমন আমি এখন আমার সামনে এই ব্রিজটা পেয়েছি, দেখাই, এই দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে। উপরের সামনে সবুজ পাহাড়, তার মাথার উপরে নীল আকাশে সাদা মেঘের ছোপ, আর এই আমার ডান দিকে এই হলো ল্যান্ডস্কেপ। ভাসপা নদী চলে গেছে, আর বাঁ দিকে এই ল্যান্ডস্কেপ। আলাদাই না? আচ্ছা, এবার আরও একটা ইম্পর্টেন্ট কথা, এই ছিটকুলটা, এটা যেহেতু ইন্ডিয়ার শেষ গ্রাম, ইন্দো টিবেটান বর্ডারের লাস্ট গ্রাম, এটা কিন্তু পুরোটাই রেড জোন, মানে নো ফ্লাই জোন আর কি। এখানে ড্রোন ওড়ানো অ্যালাউড নয়, ড্রোন ওড়ানোর কোনো পারমিশন এখানে নেই। তাই তোমরা যারা আসবে, এসে ড্রোন উড়িও না প্লিজ, নাহলে কিন্তু বড় সড়ো কেস খেতে পারো। হয়তো সাকসেসফুলি ড্রোন উড়িয়েও ফেললে, কিন্তু সেক্ষেত্রেও পরে যদি এই ফুটেজটা নিয়ে কেউ দেখে এবং মানে বুঝতে পারে যে এটা ছিটকুলের ভিডিও, ওরা কিন্তু বাই মেইল তোমাকে ডেকে পাঠাতে পারে, ইনফ্যাক্ট জেলও হতে পারে। তো সেই ব্যাপারটাই একটু সাবধান থেকো। এটা একটা ছোট্ট জঙ্গল ট্রেল, ওই যে ওইটা ব্রিজ, এই পাশ দিয়ে নেমে ভাসপা নদীর স্রোতের উল্টো মুখে হাঁটছি এখন। কি অপূর্ব না ট্রেলটা? এগুলো সব পাইন গাছ। কিন্তু এত দেরি করে ঘুম ভাঙলো কেন, সেটা নিয়ে প্রচণ্ড আফসোস হচ্ছে, রাগ হচ্ছে নিজের উপর। কিন্তু সবসময় শরীর দেয় না তো, আর কনস্ট্যান্ট ধকল যাচ্ছে গাড়িতে। ইনফ্যাক্ট যখন জার্নি চলে, গাড়িতে সবাই ঘুমোচ্ছে আমি ছাড়া। সামনে সিটে বসে আছি, সারা রাস্তা ক্যাপচার করতে করতে আসছি, তো ভেতরে ভেতরে ধকল জমতে থাকে। সেটা মানে কখন যে কোলাপস হয়ে যায় বডি, বোঝা যায় না। আহা, কি সুন্দর হাঁটার পথ! উফ, মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে ভাসপা নদীকে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে হেঁটে যাওয়ার পথ। এটা সম্ভবত কোনো একটা চাষের জমি। দাঁড় কাক আছে এখানে বেশ কিছু, হিমালয়ান দাঁড় কাক। পায়রা দেখতে পাচ্ছি, ঘুঘু দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট চড়াইও দেখতে পাচ্ছি।
ওই যে ওইটা হচ্ছে আমাদের কটেজ, রিভার কটেজ। আর এখানে এই হচ্ছে পরিবেশ, আবহ। আহা, তোমরা যখন আসবে পায়ে হেঁটে এইভাবে একটু ঘুরো, একাকিত্বকে গায়ে মেখে নিজেকে প্রকৃতির ভিড়ে হারিয়ে দিও। বিশ্বাস করো, যে রসদ নিয়ে ফিরবে তা অমূল্য। বিশ্বাস করো, প্রচন্ড আফসোস হচ্ছে এইরকম পাহাড়ি গ্রাম, বিশেষ করে যেখান থেকে এরকম পাহাড়ি নদী বয়ে গেছে যার বুক চিরে, এইসব জায়গা আমার যে কি প্রিয়। খালি মনে হচ্ছে সময়টা বড্ড কম হয়ে গেল। কিছু করারও নেই, যদিও এইরকম স্পিতি ভ্যালি 8-9 দিনের একটা কম্প্যাক্ট ট্যুরে এর চেয়ে বেশি সময় পাওয়াটাও খুব মুশকিল, কারণ মানুষজন হাতে ছুটিও কম পান। তাদের জন্যই তো এরকম প্যাকেজ করা হয়, যারা সারা বছর ধরে একটা ছুটির অপেক্ষা করছেন, ম্যানেজ করে আসছেন এরকম একটা ট্যুরে। তাই তবে আমাকে আসতে হবে আবার, এই গ্রামটাকে এক্সপ্লোর করতে হবে, অ্যাটলিস্ট 2 রাত এখানে থাকতে হবে, নাহলে ঠিক এই ভাইবটা আত্মস্থ করা যাবে না। খালি মনে হচ্ছে কিছু বাকি থেকে যাচ্ছে, কিছু বাকি থেকে যাচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই, মেনেই চলতে হবে। এবং ওই যে বলি যে সব একবারে পেয়ে গেলে হয় না, কিছু জিনিস পরের বারের জন্য রেখে যেতে হবে। তো সেটাই রেখে যাচ্ছি, মনে করে ফিরতে হবে, তাই না? জায়গাটা যেমন অপূর্ব, এখানকার মানুষজনও অপূর্ব। এই যে দাদা যার গাড়ি, সে নিজে থেকে এসে আলাপ করলো, কেমন লাগছে জিজ্ঞেস করলো, লোকাল, রবিদা নাম। তো আমাকে বললো যে যাবে উপরে, আমি তাহলে একটু ছেড়ে দিই তোমায়, গাড়িটা ঘুরিয়ে নি। তো এখান থেকে একটু লিফট দেবে, উপরে যাব, উপর থেকে আবার পায়ে হেঁটে নামবো। কি যে ভালো লাগলো এই জেস্চারটা। আসলে এই মানসিকতাটাই তো এখন বিলুপ্তির পথে, তবে একেবারে যে বিলুপ্ত হবে না সেই ভরসা এইরকম মানুষদের দেখলেই পাই। যাই হোক, তোমরা বলো, নীল আকাশ মাথায় এই ছিটকুলের ল্যান্ডস্কেপটা তোমাদের কেমন লাগছে? আমার তো হেল্পলেস লাগছে, কারণ কোন দিকে ক্যামেরা তাক করব সেটাই বুঝে উঠতে পারছি না। থ্যাংক ইউ, ফির মিলেঙ্গে। এই হচ্ছে আই লাভ ভাইব্রেন্ট ভিলেজ চিটকুল সেলফি পয়েন্ট। প্রচুর স্টেজ রয়েছে এখানে, হোম স্টেজ, ধর্মশালা, হোটেল টাইপের। এখান থেকে এই হচ্ছে ভিউ। এটা হলো ছিটকুলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। উপর থেকে নিচের ল্যান্ডস্কেপটা যে কি ভালো লাগছে, জলের গান একদম স্পষ্ট এত উঁচু থেকেও, আর পুরো সবুজে মোড়া সামনের পাহাড়টা। আর ওই যে বরফে আবৃত পাহাড় চূড়াগুলো কি অপূর্ব যে লাগছে, রোদ ছায়ার দ্বন্দ্ব চলছে পাহাড়ের ঢালে ঢালে। আহা, হিন্দুস্তান কা আখরি ধাবা। এই যে এটাই এপারের গ্রামের শেষ ধাবা বলছে। খুব পপুলার এটা চিটকুলের। ইন্ডিয়াস লাস্ট পোস্ট অফিস 20 মিটার সামনে হবে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ডিজিটাল স্টুডিও একটা। আর এইটা হচ্ছে লাস্ট পোস্ট অফিস, ডাকঘর। একটা ছোট্ট রিয়েলাইজেশন, ওপরের
যে কটা স্টে অপশন তো দেখলাম, আর আমরা যেখানে ছিলাম ভাইব কমপ্লিটলি আলাদা। ওপরে পাহাড় আর ভ্যালি ভিউ, কিন্তু সেখানে এই জলের গানের সান্নিধ্য নেই। এটা আলাদা, এই নদীর পাড়ে এইরকম একটা ক্যাম্প, এবং আমাদের স্টেটাও ফাটাফাটি। তো এই অভিজ্ঞতাটা আলাদা। ওপরে থাকলে নো ডাউট ভালো লাগবে, আশেপাশে দোকানপত্র রয়েছে, ক্যাফে রয়েছে, কিন্তু নিচে পিওর প্রকৃতি রয়েছে। যারা প্রকৃতি প্রেমী, আমি বলবো নদীর পাড়ে থেকো, ছিটকে যাবে। হিঙের কচুরি, চানা মশলা আর কাজু বরফি দিয়ে ব্রেকফাস্ট সেরে আবারও চলে এলাম ভাসপা নদীর গান শুনতে। যাওয়ার আগে যতটা সময় কাটানো যায়, যতটা স্মৃতির নুড়ি কুড়োনো যায়, তারই আপ্রাণ চেষ্টা। পাক্কা 10টায় গাড়ি ছাড়লো আমাদের। সকালে আমি ছিটকুলকে এক্সপ্লোর করলেও উপরের গ্রামটা বাকিরা দেখেনি, প্লাস একটা মন্দির আছে যেটা আবার আমি দেখিনি। চলো টুক করে ঢু মেরে আসি। সকালে এখান থেকে ফিরে গেছিলাম, দিস ইজ দ্য লাস্ট পোস্ট অফিস অফ ইন্ডিয়া। আর এখন আরেকটু এগোই, একটা মন্দির আছে এখানে সামনে, প্রাথমিক স্কুলে প্রেয়ার চলছে। কিছু বলার নেই, গায়ে কাঁটা দিচ্ছে। অন্য একটা পার্সপেক্টিভ এটার, সেটা হচ্ছে আমরা তো অনেক প্রেয়ার সং গেয়েছি স্কুলে, বন্দে মাতরম কখনোই গাইনি। আর এটা এমন একটা জায়গা যেখানে চায়না খুবই কাছে, ইন্ডো টিবেটান বর্ডার, সেখানকার এরম ছোট্ট একটা গ্রাম, লাস্ট গ্রাম অফ ইন্ডিয়া, সেখানকার প্রাথমিক স্কুলের বাচ্চারা প্রেয়ারে বন্দে মাতরম গাইছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে, তাই না? দরজাটায় কাঠের কারুকাজ করা, মন্দির অনেকটা ভীমাকালী মন্দিরের মতোই প্যাটার্ন। খুব সুন্দর একটা মন্দির, এবং এখানে উঠতে খুব বেশি কসরত করতে হবে না। তাই চিটকুল যারা আসছো, এই মন্দিরটাকে মিস করো না। ফেরার সময় দেখছি ওরা মাছলি জল কি রানী হ্যাঁ সবাই মিলে এটা করছে। এটা মোমেন্ট অফ দিস স্পিতি ট্যুর হয়ে থাকলো, মানে এই মুহূর্তটা আমার বহুদিন মনে থাকবে। সম্পূর্ণ অন্য একটা পরিপ্রেক্ষিতে এটার, তার সাথে এই ছিটকুলের কোনো সম্পর্ক নেই, আবার ওতপ্রোতভাবে সম্পর্ক আছে অন্য দিক থেকে। সব মিলিয়ে দারুণ দারুণ। 10:18 ফাইনালি আমরা চিটকুলের পিছুটান ফেলে রেখে এগিয়ে চললাম পরের গন্তব্য কল্পার পথে। এই কল্পাও আমার একটা বহু প্রতীক্ষিত গন্তব্যের নাম। কিন্নর কৈলাস শিবলিঙ্গকে দেখব সচক্ষে। এবার জানি না সেই সৌভাগ্য হবে কিনা, তবে লেটস হোপ ফর দ্য বেস্ট। ট্যুর ম্যানেজার বলে দিয়েছে আজকের লাঞ্চ আমরা সাংলায় করব, তো যদি সময় থাকে হাতে সাংলাকেও একটু পায়ে হেঁটে দেখার ইচ্ছে আছে। বাকিটা সময়ের উপরেই ছাড়ি এবং আপাতত রাস্তায় কনসেন্ট্রেট করি, কেমন? এই যে এটা চিটকুলের আগের সেই গ্রাম রাকছাপ। ঝলমলে রোদের আবেশে কি প্রাণবন্ত লাগছে না? ঘড়ি বলছে 11:40, সাংলাতে ঢুকছি আমরা, তো শিওরলি হাতে কিছুটা সময় পাবো। চলো একটু কাজে লাগানো যাক, পায়ে হেঁটে এক্সপ্লোর করা যাক।
এই মুহূর্তে আমরা আছি সাংলাতে এবং যাচ্ছি কামরু ফোর্টে। ওই যে ওই উঁচুতে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কামরু ফোর্ট। এটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। বুশহর রাজবংশ তাদের প্রথম রাজধানী ছিল এই সাংলাতে, পরে সারাহান হয়ে তারা রামপুরে তাদের রাজধানী শিফট করে। কিন্তু এই ফোর্টটা সেই সময়কার, এবং এখানে ভেতরে কামাখ্যা দেবীর মন্দির রয়েছেন। যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার এই রাস্তার পাশে পাশেই আপেলের বাগান, মানে এগুলো একদম ভরে থাকে। এই যে আপেল হওয়া শুরু হয়েছে, ছোট্ট ছোট্ট লাল লাল লাল, আর এগুলো ভুট্টা বাইরের। এপারেও আপেল বাগান, এপারেও আপেল বাগান, ভরে ভরে আপেল হয়ে রয়েছে। এগুলোই বড় হবে, তারপর বাইরে রপ্তানি হবে আর কি। এই সাংলা আপেল হাব, এখান থেকে ভালো মানের আপেল সব এক্সপোর্ট হয়। আহা কি ভালো লাগছে ল্যান্ডস্কেপটা, আহা। কি সুন্দর হাওয়া হচ্ছে, দেখো গাছের পাতাগুলো স্লো মোশনে দুলছে মনে হচ্ছে। আমার এগুলো খুব সিনেম্যাটিক লাগে আর কি, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। এত মনোরম একটা আবহাওয়া হয়ে রয়েছে। আর ল্যান্ডস্কেপ নিয়ে নতুন করে কি বলবো, সব ভাষাই কম পড়বে, পড়ছে ইনফ্যাক্ট। একটা খারাপ খবর, সেটা হচ্ছে পায়ে টান লেগেছে, এখন অনেকটা উঠতে হবে। আমি আজকে ভেবেছিলাম সেরকম কোনো সাইট সিং নেই বা চড়াই উতরাই হবে না, তাই স্লিপার্সে বেরিয়েছি। এই চড়াই উঠতে গিয়ে টান লাগলো পায়ে, জানি না স্লিপার্সের জন্য কিনা, বাট এইসব জায়গায় এই চড়াইয়ে স্লিপার্স পরে আসা একদমই উচিত না। তোমরা এলে পরে এসো না, তাহলে টান ফান লাগলে মুশকিল হয়ে যাবে। বা মনে হচ্ছে না উপরে যেতে পারবো, কারণ এখনো অনেকটা চড়াই। এবার লাঞ্চ পর্ব। মেনুতে রয়েছে ভাত, তোপসে ফ্রাই, আমডাল, আলু ফুলকপি ভাজা, সবজি, গলদা চিংড়ির মালাইকারি আর চাটনি। যারা চিংড়ি খাবে না তাদের জন্য ডিম। আবারও বলতে বাধ্য হচ্ছি, ফাটাফাটি খেলাম। ঘড়ি বলছে 1:30, বেরিয়ে পড়লাম কলপার পথে। তবে মাঝে একটা স্টপ মনে হয় আমরা পাবো। যাওয়ার পথে রেকংপিও মার্কেট পড়ে, সেখানে মনে হচ্ছে আমাদের একটু সময় দেবে, যদি কেউ কিছু কিনতে চায় বা মার্কেটকে এক্সপ্লোর করতে চায় তার জন্য। এই যে সেই ভাসপা 2 জলবিদ্যুৎ প্রকল্প, আর এটা করছম ব্রিজ। বাই দি ওয়ে, খেয়াল করেছো কি, ভাসপা নদীর সঙ্গ ছেড়ে আমরা আবার শতদ্রু নদীর হাত ধরেছি। ঘড়ি বলছে 3:40, আমরা রেকংপিও মার্কেটে নামলাম। এখন যেখানে হাঁটছি এটা বেসিক্যালি মল চত্বরের মতো। অপূর্ব দৃশ্য সামনে, অপূর্ব ল্যান্ডস্কেপ সব। এদিকে সব বরফাবৃত পাহাড়, পুরো চারিদিকে উঁচু উঁচু পাহাড় ঘিরে রেখেছে। আর এইটা একটা মঞ্চ টাইপের, এখানে কোনো প্রোগ্রাম হয় এখানকার লোকাল। আর এদিকে অফিস অফ দ্য ডেপুটি কমিশনার কিন্নর। এটা পুরো একটা বাজার। আপাতত আমাদের এখানে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, কেউ যদি কিছু কিনতে চায়, শপিং করতে চায়, করতে পারে। একটা জমজমাট বাজার এটা। ওভারঅল দারুণ জমজমাট একটা বাজার। যা বুঝলাম, এখানে প্রাত্যহিক জীবনে একজন মানুষের যা যা দরকার হতে পারে সব পাওয়া যায়। একটা জ্যাকেটের দোকানেও দরদাম করে দেখলাম, খুব বেশি দাম কিন্তু বলছে না এরা, তাই একটু এক্সপ্লোর করে দেখতে পারো। এখানকার কালেকশন কিন্তু বেশ ভালো।
এখানে আমাদের সময় শেষ। এবার আমরা ওই ওপরে যাব। উফ, একটু উপরে উঠতে না উঠতেই ভিউটা দেখছো। ওই দেখো, কিন্নর কৈলাস পাহাড়ও দেখা যাচ্ছে। যদিও যা মেঘ, মনে হয় না এখন শিবলিঙ্গটা দেখতে পাবো বলে। উফ, যত দেখছি মুগ্ধ হচ্ছি। যাই হোক, এখন আমরা আপাতত আগে ভৈবা দেবী মন্দির এবং হবুলানকার মনাস্ট্রি এই দুটো দেখব, তারপর কলপাতে যাব। ওরে বলছে 5:10। আমরা এখন যাচ্ছি মনাস্ট্রি দেখতে। কলপাতে সবে ঢুকলাম। ঠান্ডা হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া। বেশ কিছু ক্যাফেজ রয়েছে মনাস্ট্রির পাশে। এই হচ্ছে মনাস্ট্রি। কলপার প্রাথমিক বিদ্যালয়। এই হলো সেই হৈবা দেবীর মন্দির। কিন্নরের অন্যান্য মন্দিরের মতোই এটাও সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা জাস্ট অপূর্ব। বৃষ্টির ঠেলায় বেশিক্ষণ থাকা গেল না এই মন্দিরে। অগত্যা বেরিয়ে পড়লাম। পরের দ্রষ্টব্য সুইসাইড পয়েন্ট। নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো এটাই আমাদের শেষ দ্রষ্টব্য, মানে আজকের আর কি। বাঁদিকে যে খাতটা দেখতে পাচ্ছি পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। তারপর আরো শুনতে পাচ্ছি এই রাস্তায় নাকি মাঝে মধ্যেই ওপর থেকে পাথর পড়ে। ইনফ্যাক্ট আজই নাকি একজন প্রাণ হারিয়েছে। তাই বেশ ভয়ে ভয়েই এগোচ্ছি আমরা। আপাতত যে জায়গাটায় এসেছি, এই জায়গাটার পোশাকি নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। আবার সেই ডার্ক ট্যুরিজমের পার্ট। আমার মতে এইরকম জায়গায় এলে মানুষের সব দুঃখ কষ্ট ভুলে যাওয়ার কথা। সেখানে সুইসাইড তো পরের প্রসঙ্গ আর কি। অপূর্ব অপূর্ব দৃশ্যপট। যেখানেই যাচ্ছি ছিটকে যাচ্ছি, মানে ছিটকে যাওয়া ছাড়া অপশন থাকে না। দু চোখ ভরে একই জিনিস দেখেই যাচ্ছি তবু আশ মিটছে না। ভাবা যায় না। তাও তো আকাশে মেঘ এখন বেশ কিছুটা। নীল আকাশ মাঝে মাঝে দেখা দিচ্ছে, আবার মাঝে মাঝে জাস্ট একটা ফিল্টার মতো কাজ করছে নীল আকাশের সামনে। মেঘেরা ধূসর মেঘ আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর হাওয়া প্রচন্ড। চলো এবার ফাইনাল ডেস্টিনেশন আমাদের হোটেল কিন্নর ভিলা।
ঘড়ি বলছে 6:32 আর আমরা চলে এসেছি কলপার আমাদের এবারে রাস্তা নয়। ফার্স্ট ইমপ্রেশন এটুকু নিঃসন্দেহে বলা যায় যে আমাদের এই ট্যুরের সেরার সেরা যে আস্তানাগুলো তার মধ্যে অন্যতম হতে চলেছে। লোকেশন অসাধারণ, ভাইব অসাধারণ, ঢুকেই এই রকম গোলাপের মহড়া দেখতে পাচ্ছি আমরা বাইরে। হচ্ছে রিসেপশন। এটা ডাইনিং, এটাও ডাইনিং। আহা, অপূর্ব। এই জায়গাটাকে দেখাই। আর এইটা হচ্ছে এখানকার ওপেন টেরেস, এখান থেকে এই হচ্ছে ভিউ। আহা, আলাদাই। মন ভালো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেকশনটা লন, গোলাপে ছেয়ে রয়েছে জাস্ট। উফ, আমাদের 204 বোধ হয়, 205 নম্বর রুম। এটা ঢুকেই একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছি। ছোট ঘর, খুব বড় ঘর বলবো না, ছোট ঘর, কিন্তু তার মধ্যে যে ভাইবটা পাচ্ছি সেটা কোজি। কারণ এই যে পাইনউড আমার বরাবরের প্রিয়। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, এদিকে বেডসাইড টেবিলে জাগ দেখতে পাচ্ছি একটা, দুটো বোতল, দুটো গ্লাস, ইন্টারকম রয়েছে। ওখানে ইলেকট্রিক কেটেল, দুটো কাপ, চায়ের স্যাশে, চিনি এগুলো দেওয়া। একটা খুব সুন্দর ছবি রয়েছে, এদিকে ওয়ার্ড্রব রয়েছে, টিভি রয়েছে যেটা আমি দেখি না আর কি। এদিকে সোফা রয়েছে দুজনের বসার মতো, এখানে একটা ছোট্ট সোফা। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কামোড আছে, গিজার আছে, বেসিন আছে, আয়না আছে। আর এইটা ছোট্ট একটা ভিউ উইন্ডো, যেখান থেকে আপেল গাছে আপেল হয়ে আছে দেখা যাচ্ছে। ছোট ছোট এখনো বড় হয়নি, কিন্তু যখন ফুল গ্রোন আপেল হবে দেখতে কি ভালো লাগবে, তাই না? কি বলবো জানি না, এখনো ঘোর কাটছে না। একে তো আজকের গোটা দিনের অনিন্দ সুন্দর জার্নি, আর তারপর এইরকম একটা ডেস্টিনেশন। মানে আমার কাছে তো জার্নি ডেস্টিনেশনের থেকে সবসময় অগ্রাধিকার পায়, তোমরা জানো অলরেডি। কিন্তু এই রকম ডেস্টিনেশন যদি হয় তাহলে সেটা জার্নির সমকক্ষ আমার কাছে। আজকের এখন যেখানে দাঁড়িয়ে আছি অপূর্ব, সামনে যা দেখছি সেটা অবিশ্বাস্য সুন্দর। এতক্ষণ আকাশে মেঘ ছিল, এখনও আছে, তবে আস্তে আস্তে কেটে যাচ্ছে। নীল আকাশ আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে, কিছু কিছু মেঘে গেরুয়ার ছোঁয়া। আর দূরে যে বরফাবৃত পাহাড়গুলো সেগুলো মেঘের ঘেরাটোপ থেকে মুক্ত হচ্ছে। ওভারঅল অনবদ্য অভিজ্ঞতা। যদিও কিন্নর কৈলাস পাহাড়টা এখনও মেঘের আড়ালে। যেটা বলার, এই যে কিন্নর কৈলাস দেখার জন্য আমরা এখন যেখানে আছি, কিন্নর ভিলা, আলাদাই নো ডাউট আমাদের এই ট্রিপের সেরা আস্তানা এখনো পর্যন্ত। আমি ঘরের দিক থেকে বলছি না, এর আগেও আমরা দারুণ ঘরে ছিলাম, কিন্তু এই লোকেশন, এই ভাইব, ওভারঅল সব কিছু মিলে তো একটা স্টেকে মানে সর্বাঙ্গীন খুব সুন্দর করে তোলে, সেটা এখানে আছে। চারিদিকে আপেল গাছে ভরা, গোলাপ দিয়ে সাজানো, কত রকমের যে গোলাপ এখানে রয়েছে, কত রঙের গোলাপ, যেগুলো আগে কখনো দেখিনি। আর এই যে এগুলো সব আপেল গাছ, আমার পেছনে হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে আপেলকে এত কাছে। এখন শুধু একটাই প্রার্থনা, কাল সকালের আগে যেন এই পুরো মেঘগুলো কেটে যায়, গিয়ে কিন্নর কৈলাসকে আমরা একদম উন্মুক্তভাবে দেখতে পারি। আর ভোরবেলা যখন সূর্যোদয়ের
ছটা পাহাড়ের গায়ে পড়বে সেই দৃশ্যটা চাক্ষুষ করতে পারি। বাকি এই এক্সপিরিয়েন্স অনন্য, ভাবা যায় না, দারুণ। ধীরে ধীরে সন্ধে নামছে কল্পার আকাশ জুড়ে। অধীর অপেক্ষার পরও মহাদেব দেখা দিলেন না, কিন্তু তাও জানি না কিসের টানে আমরা চেয়ার ছেড়ে উঠতেই পারলাম না। ঘড়ি বলছে 9:47, ডিনার টাইম। আজকের মেনুতে রয়েছে অপশনাল সাদা ভাত বা রুটি, আলু ভাজা, নবরত্ন ডাল, পনিরের সবজি, চিকেন কষা আর চাটনি। আবারও প্রত্যেকটা পদ অপূর্ব, স্পেশালি নবরত্ন ডালটা যা বানিয়েছে না। সুপ্রভাত। ঘড়ি বলছে 4:40। আকাশে মেঘ যদিও রয়েছে, কিন্তু একটু দেখাই এখন আমার সামনে কি দেখছি আমি। এই হচ্ছে সিচুয়েশন। তো আপাতত এই যে মেঘগুলো পূব দিকে ওই দিকটা, সূর্যরশ্মি এই পাহাড়গুলোতে পড়া থেকে আটকাচ্ছে। তো জানি না কালার চেঞ্জটা দেখতে পাবো কিনা, তবে এই যে গাছটার ঠিক পরেই যে পাহাড়টা, ওটাই কিন্তু এর পিক, কিন্নর কৈলাসের পিক। আর কিন্নর কৈলাস যে মেন পাহাড়, সেটা জাস্ট একটু পেছনে ওইখানে। একটা আশঙ্কার মেঘ তো ঘনীভূত হয়েই ছিল যে আদৌ আমরা মহাদেবের দর্শন পাবো কিনা। সেটাকেই আরো গাঢ় করলো এই আবহ। মনে প্রাণে প্রার্থনা করছি যাতে কেটে যায় এই মেঘ। প্রার্থনার জোরে কিনা জানি না, সত্যি সত্যি মেঘের আড়াল সরিয়ে বেরিয়ে এলেন তিনি। এই প্রথম সচক্ষে দেখলাম তাকে। এই অনুভূতি ব্যক্ত করা যে কতটা মুশকিল, সেটা আমরা যারা এই মুহূর্তকে এখানে দাঁড়িয়ে উপভোগ করেছি তারাই জানি, আর তাদের চোখের জলই জানে। আবারও প্রমাণ পেলাম, মন থেকে ডাকলে ভক্তের ডাকে তিনি ঠিক সাড়া দেন। তোমরা যারা সেটা মানো মানো, যারা মানো না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু আমার বিশ্বাস নিয়ে বাঁচতে চাই। এই মুহূর্তগুলোকে বাক্সবন্দী করতে চাই, যাতে যেদিন না ফেরার দেশের ডাক আসবে সেদিন যেন কোনো আক্ষেপ না থাকে। বহুদিন মনে থাকবে এই সকালটা। প্রায় 7:30 বাজতে যায়, 7:20। অ্যাজ পার গুগল, এই যে কিন্নর কৈলাসের যে পিকটা আমরা দেখলাম, এটা মাত্র 3% লোক দেখতে পারে। শতকরা 100 জনে মাত্র 3 জন দেখতে পারে। তো সেদিক থেকে তো লাকি বটেই। অদ্ভুত একটা অনুভূতি এটার, অদ্ভুত একটা ফুলফিলমেন্টের অনুভূতি। আকাশে মেঘ অনেকটাই ছিল, স্টিল আমরা দেখতে পেলাম। একটা আফসোস নিয়ে যাব যে কালার চেঞ্জটা দেখতে পেলাম না। তবে কিছু জিনিস না দেখতে পাওয়া বা কিছু জিনিস আক্ষেপ থেকে যাওয়া ভালো। পরের বার আসতে সুবিধা হয়, পরের বার আসার ইচ্ছেটুকু আরও উদগ্র হয়। তো সেই ইচ্ছেটা নিয়েই এখান থেকে ফিরব। আমার মনে হয় না এই অনুভূতির পর আর কিছু থাকতে পারে বলে। তাই অন এ ডিভাইন নোট আজকের পর্বকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব জানিও অবশ্যই কমেন্টে। অপেক্ষায় থাকবো। যারা আজ প্রথম দেখলে মেকপিয়নকে, তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30 নতুন ভিন্ন স্বাদের দেশ বিদেশের গল্প নিয়ে হাজির হই। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আগামী সোমবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই অধমের অপেক্ষায় থেকো। আজকের মতন মেকপিয়ন সাইনিং অফ।